তো সবাইকে লাইভ ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে ডিটেলসে কথাবার্তা বলবো। তো রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়ানোর আগে আমরা গত ক্লাসে কি নিয়ে কথাবার্তা বলছিলাম? প্রাইমারি কি, ফরেন কি, কম্পোজিট কি। তো আজকে আমরা হচ্ছে রিলেশনাল ডাটাবেসের মানে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি নিয়ে কথাবার্তা বলবো। আর স্যার একটু ক্লাস শুরু হওয়ার আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে আপনারা হয়তো আমাকে ওয়েব ক্যামটা পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না ওয়েব ক্যামে আমাকে। তার কারণ হচ্ছে হলো গিয়ে আমার ইন্টারনেট মানে আমার হচ্ছে হলো গিয়ে ওয়েব ক্যামটা নষ্ট হয়ে গেছে। তো এটা একটু টাইম লাগবে ঠিক করতে। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। আমার ইন্টারনেট মানে আমার হচ্ছে হলো গিয়ে ওয়েব ক্যামটা নষ্ট হয়ে গেছে। তো এটা একটু টাইম লাগবে ঠিক করতে। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে। হুম হুম। ওকে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ আল্লাহর রহমতে ভালোই আছি। তো আমরা আজকে আর রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কথাবার্তা বলবো। তো রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ যেটা আমরা দেখবো ডিটেলসে, এটা হচ্ছে আমরা জানি আরডিবিএমএস। আরডিবিএমএস কে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন, আর একটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন, আর আরেকটা হচ্ছে মেনি টু মেনি রিলেশন। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। মেনি টু মেনি রিলেশন। তো আমরা ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি রিলেশন নিয়ে কথাবার্তা বলবো। তো আরডিবিএমএস তৈরি করার আগে আমি একটা কথাবার্তা বলে রাখি যে আমাকে যদি দুইটা টেবিলের মধ্যে অর্থাৎ একাধিক ডাটার মধ্যে যদি সম্পর্ক স্থাপন করতে হয়, অর্থাৎ দুইটা টেবিলের মধ্যে যদি সম্পর্ক স্থাপন করতে হয়, তাহলে দুইটা টেবিলের মধ্যে অ্যাটলিস্ট একটা কমন ফিল্ড থাকতে হবে, আর সেটা হচ্ছে আমার হচ্ছে ইউনিক ফিল্ড হইতে হবে। অর্থাৎ আরডিবিএমএস এর শর্তটা বলতেছি, সেটা একটু বলি। তো এখানে মনে করেন আমাদের একটা আছে টেবিল 1, টেবিল 1 আছে। এখানে আমাদের আরেকটা টেবিল আছে টেবিল 2। এখন আমার যদি এই দুইটা টেবিলের মধ্যে কানেক্টিভিটি এস্টাবলিশ করতে হয়, এই দুইটা টেবিলের মধ্যে অ্যাটলিস্ট কমন ডাটা থাকতে হবে, একটা কমন ডাটা থাকতে হবে। ঠিক আছে? এই জায়গাটাতে আমার অবশ্যই হচ্ছে কমন ডাটা থাকতে হবে। কমন ডাটা মানে কি, সেটা টেবিল 1-এও থাকবে, টেবিল 2-তে থাকবে, আর এই কমন ডাটাটা অবশ্যই ইউনিক ডাটা হবে। অর্থাৎ যে ডাটা একটার সাথে আরেকটা কি করবে না, ম্যাচ করবে না। এটা হচ্ছে আরডিবিএমএস এর পূর্ব শর্ত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আরডিবিএমএস এর পূর্ব শর্ত। ঠিক আছে, আমাদের অ্যাটলিস্ট অবশ্যই একটা কমন ডাটা আমাদেরকে কি করতে হবে, রাখতে হবে। এখন আমি যদি কমন ডাটাটা না রাখি, তাহলে আমরা কখনোই হচ্ছে যে টেবিল দ্বয়ের মধ্যে কানেক্টিভিটি এস্টাবলিশ করতে পারবো না। ওকে স্যার? তো আমি এই জিনিসটা একটু বুঝায় বলি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ তো পড়াই নেই। ওয়ান টু ওয়ান রিলেশনশিপ কি পড়াইছি আপনাদেরকে? আমি যতটুকু জানি আমি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ আপনাদেরকে পড়াই নেই। আমি আপনাদেরকে প্রাইমারি কি এগুলো পড়াইছিলাম। তো আমি প্রাইমারি কি
প্রাইমারি কি এর বিষয়টা আমি হলো গিয়ে পড়াইছিলাম, প্রাইমারি কি ফরেন কি, বাট ওয়ান টু ওয়ান রিলেশনশিপটা আমি পড়াই নাই। তো ধরেন এখানে আমাদের একটা টেবিল আছে, লাইক হচ্ছে স্টুডেন্ট ইনফো, টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো। তো এখানে মনে করেন আমাদের দেওয়া আছে রোল, নেম, সেকশন দেওয়া আছে। ওকে, আর এখানে আমি দিলাম হলো গিয়ে গ্রেড, রোল, সাবজেক্ট, গ্রেড। ওকে স্যার, এখন দেখেন এখানে আমি দিলাম 1 2 3, নেম দিলাম আকিব, করিম, ফারুক, সেকশন এ। আর এখানে আমি দিলাম 1 2 3, আর এখানে সাবজেক্ট দিলাম আমি আইসিটি, আইসিটি। আর ইনশাল্লাহ দোয়া করি সবাই ইনশাল্লাহ আপনারা এ প্লাস পাবেন। ওকে, এখন এই দুইটা টেবিলের মধ্যে আমরা যদি একটু ভালো মতো দেখি, এই দুইটা টেবিলের মধ্যে কমন ফিল্ড হচ্ছে কি আমাদের রোল। তো এই দুইটা টেবিলের মধ্যে আমাদের যদি রিলেশনশিপ এস্টাবলিশ করতে হয়, দুইটা টেবিলের মধ্যে আমাদের অ্যাটলিস্ট কমন ফিল্ড থাকতে হবে। তো এইটাও হচ্ছে আমাদের রোল। এখানেও আমাদের স্টুডেন্ট ইনফরমেশন টেবিল আর গ্রেড টেবিলের মধ্যে কমন ফিল্ড হলো গিয়ে রোল। ঠিক আছে, তো আমি বলছিলাম ডাটাবেজ, রিলেশনাল ডাটাবেজ তৈরি করার জন্য আমার দুইটা টেবিলের মধ্যে অ্যাটলিস্ট একটা কমন ফিল্ড থাকতে হবে, আর সেই কমন ফিল্ডটা ইউনিক হইতে হবে। তো রোল হচ্ছে আমাদের এই দুইটা টেবিলের মধ্যে কমন ফিল্ড, আর এটার ডাটাগুলো ইউনিক। যেমন 1 2, রোল নাম্বার কখনো রিপিটেশন হওয়ার কি থাকে না, চান্স থাকে না। রোল নাম্বার কখনো আমাদের কি হবে না, রিপিটেশন হবে না। ওকে স্যার, তো এখন দেখেন ওয়ান টু ওয়ান রিলেশনটা আমরা পড়তেছি। ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান টু ওয়ান রিলেশন নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো ওয়ান টু ওয়ান রিলেশনটা কি? ওয়ান টু ওয়ান রিলেশনটা হচ্ছে যদি কোনো টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য টেবিলের একটা মাত্র রেকর্ড সম্পর্কযুক্ত থাকে, তাকে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বলা হবে। ঠিক আছে, যদি কোনো টেবিলের একটা রেকর্ডের এগেনস্টে অন্য টেবিলে একটা মাত্র রেকর্ড সম্পর্কযুক্ত থাকে, সেটাকে মূলত স্যার বলা হবে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। যেমন দেখেন, রোল ওয়ানের জন্য এই টেবিলে একটা মাত্র কিন্তু রেকর্ড আছে, রোল ওয়ানের জন্য এই টেবিলে একটা মাত্র রেকর্ডই আছে। তার মানে এই যে রোল ওয়ানের জন্য অন্য টেবিলে একটা মাত্র যে আমরা রেকর্ড পাচ্ছি, এটাকে মূলত আমরা কি বলবো, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বলবো। অর্থাৎ কোনো টেবিলে একটি রেকর্ডের এগেনস্টে অন্য টেবিলে যদি একটা মাত্র রেকর্ড সংযুক্ত থাকে, সেটাকে মূলত স্যার বলা হবে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। ওকে, তো একইভাবে আমরা যদি এখানে এটা দেখি টু এর ক্ষেত্রে, টু এর জন্য একটা রেকর্ডের জন্য এই টেবিলে আমরা মাত্র একটা মাত্র রেকর্ড পাচ্ছি। যদি কোনো টেবিলের একটা রেকর্ডের এগেনস্টে অন্য টেবিলে একটা মাত্র রেকর্ড থাকে, তাকে মূলত স্যার বলা হবে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। ঠিক আছে, আবার একইভাবে এখানে থ্রি এর জন্য এই টেবিলে মাত্র আমাদের একটা রেকর্ড আছে। তার মানে প্রত্যেকটা রেকর্ডের জন্য অন্য টেবিলে একটা মাত্র রেকর্ড পাওয়া যাচ্ছে। এটাকে মূলত স্যার আমরা বলবো কি, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। তো পরীক্ষায় যদি আমাকে বলে যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বলতে কি বুঝো, তাহলে আমি এটার অ্যান্সারটা দিব যে আহ, এটার ডেফিনেশনটা ঠিক এভাবে দিব যে কোনো টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের যদি একটি মাত্র রেকর্ড সম্পর্কযুক্ত থাকে, তাকে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বলা হবে। ঠিক আছে স্যার, ওকে। আর আরেকটা জিনিস বলি, পরীক্ষার সময় এই টেবিলগুলো কিন্তু পেন্সিল দিয়ে ড্র করতে হবে, আর লেখাগুলো কলম দিয়ে লিখতে হবে। আর এইভাবে করে কিন্তু আপনাদেরকে অবশ্যই অ্যারো সাইনগুলো দিয়ে দিতে হবে। অ্যারো সাইনগুলো না দিলে পরীক্ষার সময় কিন্তু আপনারা নাম্বার পাবেন না। এটা হচ্ছে আমাদের ওয়ান টু ওয়ান রিলেশনের এক্সাম্পলটা, ডেমনস্ট্রেশনটা। এবার আমরা দেখব হলো গিয়ে ওয়ান টু মেনি রিলেশনশিপ।
ওয়ান টু মেনি রিলেশনশিপ। তো ওয়ান টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে আমি আবার টেবিলটা দিচ্ছি স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো। টেবিলের আমি রোল দিলাম রোল 1, তারপর ওইটা কোনো সমস্যা না তমু, সেকেন্ড টেবিলে যদি একটা রো বেশি থাকে ওইটা কোনো সমস্যা না, থাকতেই পারে। ঠিক আছে, একটা রো বেশি থাকতে পারে, এটা কোনো সমস্যা না। তবে না থাকাটার ওয়ান টু ওয়ান রিলেশনে না থাকাটার পসিবিলিটিসটা অনেক বেশি, কারণ একটা রেকর্ডের এগেনস্টে অন্য টেবিলে একটা মাত্র রেকর্ড থাকবে না, তুমি ওইটাতে একাধিক রেকর্ড থাকবে না ওয়ান টু ওয়ানের ক্ষেত্রে। ঠিক আছে, রোল 1 2 3, নেম আকিব, করিম, জামাল। আর এখানে আমি দিচ্ছি হলো গিয়ে গ্রেড টেবিল, বা আমি সাবজেক্ট টেবিল দিই, সবচেয়ে ভালো হবে সাবজেক্ট টেবিল। সাবজেক্ট টেবিলে আমি ফার্স্টে নিলাম রোল, তারপর হচ্ছে সাবজেক্ট নেম, সাবজেক্ট কোড, রোল, সাবজেক্ট নেম, সাবজেক্ট কোড। ওকে, তো ধরেন এক্সাম্পল হিসেবে রোল 1, সাবজেক্ট নেম দিলাম হলো গিয়ে আইসিটি, এটা হলো গিয়ে 275। তারপর রোল 1 বাংলা নিল, বাংলাটা আমি দিলাম 101। ঠিক আছে, রোল 1 ইংলিশ নিল 107। আমি জাস্ট এখানে সাবজেক্ট কোডটা র্যান্ডমলি ধরে নিচ্ছি। ঠিক আছে, একটা সাবজেক্টের সাবজেক্ট কোড একটাই থাকে, আমি র্যান্ডমলি ধরে নিচ্ছি। এটাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, রোল রিপিট হলে এটা আমি দেখাচ্ছি মাহির হাসান, আপনি এটা একটু দেখেন, এটা দেখলে আপনার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখানে আইসিটি দিলাম 275, তারপর হলো গিয়ে বাংলা, তো এখানে মনে করেন আমি দিলাম 101, তারপর ইংলিশ দিলাম 107। ওকে, আমি আবার এখানে দিলাম 3 আইসিটি 275, তারপর হলো গিয়ে ইংলিশ 107, বাংলা দিলাম আমি জাস্ট টেবিলটা একটু ড্র করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। ওকে স্যার, স্যার এই এই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার সময় আপনি যদি টেবিল ড্র না করেন আপনি কিন্তু নাম্বার পাবেন না। ঠিক আছে, এবার আমরা ওয়ান টু মেনি রিলেশনশিপটা পড়তেছি। আমাদের এখনকার টপিক আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের ওয়ান টু মেনি, ওয়ান টু মেনি রিলেশনশিপ। তো ওয়ান টু মেনি রিলেশনশিপটা একটু দেখেন লক্ষ্য করে, এখানে রোল 1 এর এগেনস্টে এই টেবিলে কিন্তু আপনি 3টা রেকর্ড পাচ্ছেন। রোল 1 এর এগেনস্টে এই টেবিলে আপনি 3টা রেকর্ড কিন্তু পাচ্ছেন। ঠিক আছে, আবার আপনি যদি এখানে রোল 2 এর কথা চিন্তা করেন,
রোল 2 এর এগেনস্টে এখানে কিন্তু আপনি তিনটা রেকর্ড পাচ্ছেন, এখানে তিনটা রেকর্ড পাচ্ছেন। আবার রোল 3 এর কথা যদি আমরা চিন্তা করি, রোল 3 এর এগেনস্টে এখানে কিন্তু আমার তিনটা রেকর্ড আসতেছে। ঠিক আছে, কারণ এখানে যে আমরা রোল 1 নিচ্ছি, রোল 1 নামক স্টুডেন্টের আইসিটি থাকতে পারে, বাংলা থাকতে পারে, ইংলিশ থাকতে পারে। যেমন আপনারা এখানে যারা ক্লাস করতেছেন তাদের প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু এই মনে করেন সাবজেক্টগুলো আছে, আইসিটি, বাংলা, ইংলিশ। আর একটা সাবজেক্ট কোড আরেকটা সাবজেক্ট কোডের থেকে কি ডিফারেন্স? তাহলে আমরা এখানে কি বুঝতে পারতেছি, যদি কোনো টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ড সম্পর্কযুক্ত থাকে, তাকে হলো গিয়ে ওয়ান টু মেনি রিলেশনশিপ বলা হবে। ওকে স্যার, আমি আবার বলতেছি, কোনো টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলে যদি একাধিক রেকর্ড সম্পর্কযুক্ত থাকে, তাকে ওয়ান টু মেনি রিলেশনশিপ বলা হবে। এটা ওয়ান টু মেনি রিলেশনশিপের একটা এক্সাম্পল। আর পরীক্ষার খাতায় আমি যেভাবে অ্যারোগুলোকে ইউজ করছি, পরীক্ষার খাতায় আপনাদের কিন্তু ঠিক সেভাবে অ্যারোগুলোকে আপনাদের ইউজ করতে হবে। ঠিক আছে স্যার, আমি আরেকবার বলতেছি, তো এগুলোকে অন্য কোনো কিছু দিয়ে আপনারা বোঝার চেষ্টা করবেন না, কারণ এটা দিয়ে যদি বুঝতে যান আপনাদের পরীক্ষার হলে এগুলোকে ডেসক্রাইব করতে আপনাদের কষ্ট হবে। আপনাদেরকে এই যে টেবিলটা আমি ড্র করে দিচ্ছি, এই টেবিলটাই আপনি পরীক্ষার হলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, ফুল মার্কস ইনশাল্লাহ পাবেন এখান থেকে। ঠিক আছে, অ্যারো চিহ্নগুলো দিছে, এগুলো আপনারা বিভিন্ন কালারের কলম ইউজ করবেন। ঠিক আছে, রেড কালার বাদে রেড কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। বিভিন্ন কালারের কলম ইউজ করতে পারেন, গ্রিন, সবুজ, এগুলো মানে গ্রিন, তারপরে ব্লু, তারপরে রেড, তারপরে ইয়েলো কালার, এগুলো আপনি ইউজ করতে পারেন, দেখাই দিতে পারেন। এগুলো যদি আপনি পয়েন্ট আকারে না দেখেন, অ্যারো চিহ্ন দিয়ে না দেখেন, আপনি কিন্তু পরীক্ষায় নাম্বার পাবেন না। এই জায়গাটাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। ঠিক আছে, তার মানে কি, যে আমরা এখানে যদি একটু ভালো মতো কনসিডার করি, ভালো মতো যদি লক্ষ্য করি, তাহলে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে রোল 1 আছে, এই রোল 1 এর জন্য আমরা এই টেবিলে তিনটা রেকর্ড পাইছি, তিনটা রেকর্ড পাইছি, একটা, দুইটা, তিনটা। তার মানে আমরা বলতে পারি যে ওয়ান টু মেনি রিলেশনশিপটা কি, কোনো টেবিলের একটি রেকর্ডের এগেনস্টে অন্য টেবিলে আমরা যখন একাধিক রেকর্ড পাবো, সেটাকে মূলত আমরা বলবো কি ওয়ান টু মেনি রিলেশনশিপ। ওকে স্যার, তো এটা গেল আমাদের ওয়ান টু মেনি রিলেশনশিপ। তো ওয়ান টু ওয়ান কি, একটা রেকর্ডের এগেনস্টে একটা রেকর্ড পাইলে সেটা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। ওকে, আবার ওয়ান টু মেনি রিলেশনশিপটা কি, কোনো টেবিলের একটা রেকর্ডের এগেনস্টে অন্য টেবিলে যদি আমরা একাধিক রেকর্ড পাই, সেটাকে মূলত স্যার বলা হবে ওয়ান টু মেনি রিলেশনশিপ। এবার আমরা লাস্টেরটাতে মুভ করব, সেটা হলো গিয়ে মেনি টু মেনি রিলেশনশিপ। মেনি টু মেনি রিলেশনশিপ, তো এটা একটু কমপ্লিকেটেড, এটা আমাদেরকে একটু বুঝতে হবে, কারণ এইটার কমপ্লিকেশনটা আর একটু বেড়ে যায়। তো অনেকে এটা বুঝতে পারে না, ঝামেলার মধ্যে থাকে। তো আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি, মেনি টু মেনি রিলেশনশিপটা কি। ওকে স্যার, মেনি টু মেনি রিলেশনশিপটা কি, তা মেনি টু মেনি রিলেশনশিপটা আমি একটু এক্সপ্লেইন করতেছি, একটু লক্ষ্য করেন। তো আমি এই জায়গায় একটা টেবিল ক্রিয়েট করলাম, আবার আগের মতো স্টুডেন্ট ইনফো। আমি এই জায়গায় দিলাম রোল, এই জায়গায় নেম দিলাম রোল 1 আকিব, রোল 2 রাকিব, রোল 3 সাকিব। আর এখানে আমি দিলাম সাবজেক্ট টেবিল, সাবজেক্ট আন্ডারস্কোর ইনফো দিলাম, সাবজেক্ট আন্ডারস্কোর ইনফো। তো এই জায়গায় আমি দিলাম গিয়ে সাবজেক্ট নেম, সাবজেক্ট নেম, আর এই জায়গায় দিলাম সাবজেক্ট কোড। আশা রাখি এটা আপনারা খুব ইজি ভাবে বুঝে যাবেন। সাবজেক্ট নেমের জায়গায় আমি দিলাম আইসিটি 275, ধরেন বাংলা 101, আর ইংলিশ 107, এরকম দিলাম আমি।
এখন এখানে আমরা আরেকটা টেবিল গঠন করলাম, স্টুডেন্ট সাবজেক্ট ইনফো, স্টুডেন্ট সাবজেক্ট ইনফো। এখন এই টেবিলটা আমরা একটু তৈরি করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে দিলাম রোল নেম সাবজেক্ট নেম সাবজেক্ট কোড। ওকে, আমি এই টেবিলটা কমপ্লিট করে নিই। রোল ওয়ান নেম হচ্ছে আকিব, সাবজেক্ট নেম হচ্ছে আইসিটি 275। রোল ওয়ান আকিব বাংলা, সাবজেক্ট কোড হলো গিয়ে 101। রোল ওয়ান আকিব ইংলিশ, সাবজেক্ট কোড 107। ওকে, again roll 2 Rakib ICT 275। roll 2 Rakib Bangla 101। roll 2 Rakib English 107। okay, roll 3 Rakib ICT 275। roll 3 Sakib Bangla 101। আমাদের টেবিলটা মোটামুটি হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের টেবিলের রো গুলো। তো এটা হচ্ছে আমাদের মেনি টু মেনি রিলেশনশিপের এক্সাম্পল। মেনি টু মেনি রিলেশনশিপের যখনই আপনারা টেবিলটা তৈরি করবেন, সেখানে অবশ্যই এরকম তিনটা টেবিল আপনারা তৈরি করবেন। ঠিক আছে, এরকম তিনটা টেবিল আপনাদেরকে তৈরি করতে হবে মেনি টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে। ওকে স্যার, তো এখন একটু দেখেন এই তিনটা টেবিল থেকে আমরা মেনি টু মেনি রিলেশনশিপটা কেমনে বুঝবো। তো একটু ভালো মতো দেখেন, এটা একদম নর্মাল ভাবে আগে আপনাদেরকে একটু বুঝাই, তাহলে আপনারা বিষয়টা একটু ক্লিয়ার হবেন। এটা হচ্ছে যে এই ক্লাসরুমে, এই যে এখানে আপনারা যারা ক্লাস করতেছেন, এই ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টের তার রোল নাম্বার কিন্তু আলাদা। তো আমি ধরলাম আপনাদের সাথে যারা ক্লাস করতেছে সেখানে আকিব নামক একটা স্টুডেন্ট আছে। তো আকিবের রোল হচ্ছে 1। তো আকিব নামক স্টুডেন্টটা সে হচ্ছে আইসিডি নিতে পারে, তার বাংলা থাকতে পারে, তার ইংলিশ থাকতে পারে, থাকতে পারে না অবশ্যই থাকতে পারে। তো আপনারা এখানে যারা ক্লাস করতেছেন তাদের প্রত্যেকজনের রোল নাম্বার আছে। সাপোজ আপনাদের সাথে আমিও ক্লাস করতেছি, আমার নাম হচ্ছে তানভীর, তো তানভীরের রোল নাম্বার হচ্ছে 420। তো এই যে তানভীর নামক স্টুডেন্টটা যার রোল নাম্বার হচ্ছে 420, এর এগেনস্টে সাবজেক্ট ইনফরমেশন টেবিলে তিনটা সাবজেক্ট থাকতে পারে, আইসিডি থাকতে পারে, বাংলা থাকতে পারে, ইংলিশ থাকতে পারে। তার মানে একটা রোলের এগেনস্টে সাবজেক্ট ইনফরমেশন টেবিলে কয়টা রেকর্ড পাওয়া যাচ্ছে? তিনটা রেকর্ড পাওয়া যাচ্ছে। আবার আবার যদি আপনি এভাবে চিন্তা করেন যে আইসিটি নামক সাবজেক্টের কথা যদি চিন্তা করেন, আইসিটি নামক সাবজেক্ট আকিবের আছে, আইসিটি নামক সাবজেক্ট রাকিবের আছে, আইসিটি নামক সাবজেক্ট সাকিবের আছে। ঠিক আছে,
তার মানে এইখানে যারা ক্লাস করতেছে তাদের ভিতর থেকে আমি যদি একজন স্টুডেন্ট পিক করি, ওই একজন স্টুডেন্টের রোল নাম্বারের এগেনস্টে আমি তিনটা সাবজেক্ট পাইতে পারি, আইসিটি, বাংলা, ইংলিশ। আবার আইসিটি সাবজেক্টটা যদি আমি চিন্তা করি, এই ক্লাসরুমে যতজন স্টুডেন্ট ক্লাস করতেছে তারা সবাই হলো গিয়ে এই আইসিটি ক্লাসটা কন্টিনিউ করতে পারবে। ঠিক আছে স্যার? ওকে স্যার। তো একটু ইন্টারনেটের সমস্যা হয়েছে, আমি আবার বলতেছি যে এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে আকিব নামক যে স্টুডেন্টটা আছে সেই স্টুডেন্টের এগেনস্টে আমি তিনটা সাবজেক্ট কোড পাইতে পারি। অর্থাৎ রোল ওয়ানের আইসিটি নামক সাবজেক্টটা থাকতে পারে, রোল ওয়ানের আইসিটি নামক সাবজেক্ট থাকতে পারে, রোল ওয়ানের বাংলা নামক সাবজেক্ট থাকতে পারে, রোল ওয়ানের ইংলিশ নামক সাবজেক্ট থাকতে পারে। ঠিক আছে? তার মানে একটা রোলের তিনটা সাবজেক্ট থাকতে পারে, যেহেতু এখানে সাবজেক্ট কোড ডিফারেন্ট। একইভাবে এই আইসিটি সাবজেক্টটা রোল ওয়ানের থাকতে পারে, রোল টু এর থাকতে পারে, রোল থ্রি এর থাকতে পারে। ঠিক আছে? যেমন আমরা ক্লিয়ারলি এই স্টুডেন্ট সাবজেক্ট ইনফরমেশন থেকে দেখতে পাইতেছি রোল ওয়ানের তিনটা সাবজেক্ট আছে। রোল ওয়ানের আইসিটি নামক একটা সাবজেক্ট আছে, রোল ওয়ানের আকিব নামক মানে বাংলা নামক একটা সাবজেক্ট আছে, ইংলিশ নামক সাবজেক্ট আছে। ঠিক আছে? আবার এই আইসিটি সাবজেক্টটা এই আইসিটি সাবজেক্টটা যেমন রোল ওয়ানের আছে, এই আইসিটি সাবজেক্টটা রোল টু এরও কিন্তু আছে। ওকে? আর এই আইসিটি সাবজেক্টটা আবার রোল কিসের আছে, থ্রি আছে। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছি এই সম্পর্কটাকে আমরা কি বলবো, মেনি টু মেনি রিলেশনশিপ বলবো। অর্থাৎ যদি কোনো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, অর্থাৎ যদি কোনো টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ড সম্পর্কযুক্ত থাকে, তাকে আমরা হলো গিয়ে মেনি টু মেনি রিলেশনশিপ বলবো। ওকে? যদি কোনো টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ড সম্পর্কযুক্ত থাকে, তাকে আমরা মেনি টু মেনি রিলেশনশিপ বলবো। ওকে স্যার? স্যার আপনারা বুঝতে পারছেন মেনি টু মেনি রিলেশনশিপটা? যেমন এটা যদি নর্মাল ভাবে চিন্তা করেন, এখানে আপনারা যারা সবাই ক্লাস করতেছেন তাদের সবার কিন্তু আইসিটি কম্পালসারি। আবার আমি যদি এখান থেকে একটা স্টুডেন্ট পিক করি, তার আইসিটিও থাকবে, বাংলাও থাকবে, ইংলিশও থাকবে, ম্যাথ থাকবে, কেমিস্ট্রি থাকবে বা অ্যাকাউন্টিং থাকবে। তার মানে একটা সাবজেক্টের এগেনস্টে যেমন একাধিক রেকর্ড হইতে পারে, একটা সাবজেক্টের এগেনস্টে যেমন একাধিক রোল নাম্বার হইতে পারে, তেমনি একটা রোলের এগেনস্টে একাধিক সাবজেক্ট হইতে পারে। তাহলে এই ধরনের রিলেশনশিপটাকে আমরা মূলত কি বলবো স্যার? মেনি টু মেনি রিলেশনশিপ বলবো। ঠিক আছে স্যার? ওকে? তো আশা রাখি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যদি কারো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন যে আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন কিনা, মেনি টু মেনি রিলেশনশিপের বিষয়টা। আর স্যার এভাবে করে আপনাদের টেবিলগুলো ড্র করতে হবে। টেবিল যদি আপনারা ড্র না করেন তাহলে পরীক্ষায় কিন্তু আপনাদের নাম্বার আসবে না। আপনাদেরকে অবশ্যই টেবিলটাকে কি করতে হবে, ড্র করতে হবে। ওকে? তো আমাদের এই ছিল রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে? এখন আমরা এখানে যেটা নিয়ে কথাবার্তা বলবো স্যার, সেটা হলো গিয়ে এনক্রিপশন নিয়ে কথাবার্তা বলবো। রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম তো আমাদের হয়ে গেল, আমরা হলো গিয়ে এনক্রিপশন নিয়ে ডিটেলসে কথাবার্তা বলবো। হোয়াট ইজ এনক্রিপশন? ওকে? আরডিবিএমএস তো আমাদের হয়ে গেল। এবার হলো কি আমরা ডাটা এনক্রিপশন নিয়ে কথাবার্তা বলবো।
ডাটা এনক্রিপশন। ডাটা এনক্রিপশন। তো আমরা ডাটা এনক্রিপশন নিয়ে কথাবার্তা বলতেছি স্যার। স্যার তীর চিহ্ন অবশ্যই দিবেন, আমি যে তীর চিহ্ন এভাবে দিছি আপনারা তীর চিহ্নটা এইভাবে দিবেন, তমু জিজ্ঞেস করছে। তো তীর চিহ্নটা অবশ্যই দিতে হবে যে স্যার আমি এই যে এভাবে তীর চিহ্ন এগুলো দিছি, এভাবেও দিতে পারেন, অথবা আপনি ঠিক এভাবে দেখাতে পারেন যে একটা কালার দিয়ে যে রোল ওয়ানের জন্য আপনি এখানে 3টা রেকর্ড পাচ্ছেন, রোল ওয়ানের জন্য আপনি এখানে 3টা রেকর্ড পাচ্ছেন, এভাবে দেখাতে পারেন। 3টা টেবিল কিন্তু লাগবে। আবার এই ইয়ের জন্য আপনি এখানে হলো গিয়ে 3টা রেকর্ড পাবেন। পরীক্ষার খাতায় অ্যারোগুলো ঠিক এভাবে দিবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মেনি টু মেনি রিলেশনশিপ এর সম্পর্ক। আর নিচে এভাবে করে আপনি তো আর খাতায় কিন্তু এগুলো ইলাবোরেট করতে হবে, আপনাদেরকে একটু মুখে মানে লিখিত আকারে বর্ণনা দিতে হবে আপনি কি করছেন। তো আপনাদেরকে তো এগুলো ডিটেলসে বুঝাইছি। আর অ্যারো চিহ্নগুলো এভাবে করে আপনি দিতে পারেন, ঠিক আছে? যেমন এখানে আপনি দেখাতে পারেন ব্লক করে, এভাবে করে ব্লক করে দেখাতে পারেন যে আপনি 3টা সাবজেক্ট পাইছেন, রোল ওয়ানের এগেনস্টে আপনি 3টা সাবজেক্ট পাইছেন, ওকে? আবার এই আইসিটি সাবজেক্টটা 3টা রোলেরও হইতে পারে। তো এইভাবে করে অ্যারো চিহ্ন দিয়ে আপনি দেখাতে পারেন। তো সবচেয়ে ভালো যেটা হয় স্যার, এই টেবিলটাতে কোনো অ্যারো চিহ্ন আপনারা দিবেন না, এই টেবিলটা আমি যেমনে তৈরি করছি ঠিক তেমনি তৈরি করবেন। অ্যারো চিহ্নটা আপনারা দিবেন হলো গিয়ে এই টেবিলটাতে, এই যে এভাবে করে অ্যারো চিহ্নটা দিবেন যেটা আমি এখন আপনাদেরকে দেখাই দিছি, ঠিক আছে? নিচের টেবিলটা, এই টেবিলটাতে আপনারা কোনো ধরনের অ্যারো চিহ্ন কিন্তু দিবেন না, ঠিক আছে স্যার? তাহলে আপনাদের কনফিউশনটা কম হবে। আর এগুলো কিন্তু স্যার একটু ইলাবোরেট করে পরীক্ষার খাতায় আপনাদেরকে লিখতে হবে, ওকে স্যার? তো আমরা এখন হচ্ছে ডাটা এনক্রিপশন নিয়ে একটু কথাবার্তা বলবো। ডাটা এনক্রিপশনটা কি? তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটা সিকিউরিটি এনশিওর করার জন্য, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটার সিকিউরিটি এনশিওর করার জন্য, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটার সিকিউরিটি এনশিওর করার জন্য ডাটার ফরম্যাট চেঞ্জ করাকে, ডাটার ফরম্যাট চেঞ্জ করাকে মূলত বলা হয় ডাটা এনক্রিপশন। আর কম্পিউটার সায়েন্সে ডাটা এনক্রিপশনটা মূলত হচ্ছে ক্রিপ্টোলজির অন্তর্ভুক্ত, ক্রিপ্টোলজির অন্তর্ভুক্ত, ঠিক আছে? ক্রিপ্টোলজি। ডাটা এনক্রিপশনের মাধ্যমে আমরা হচ্ছে ডাটার প্রাইভেসিটাকে কি করি, এনশিওর করি। যেমন স্যার ডাটার ফরম্যাট চেঞ্জ করা বলতে আমরা কি বুঝি সেটা একটু আপনাদেরকে বুঝায় বলি, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। যেমন আপনি যখন পাসওয়ার্ড দিতে যান, আপনার ফ্রেন্ড হাঁ করে আপনার হচ্ছে যে স্ক্রিনের দিকে তাকায় থাকে, তো সাপোজ আপনি 1 ইনপুট দিয়েছেন, সেটা কি হয়ে যাচ্ছে, স্টার দ্বারা হাইড হয়ে যাচ্ছে। 2 দিচ্ছেন, স্টার দ্বারা হাইড হয়ে যাচ্ছে। 3 দিচ্ছেন, স্টার দ্বারা হাইড হয়ে যাচ্ছে। আবার অনেক জায়গায় আপনি 1 দিচ্ছেন, বুলেট পয়েন্ট দিয়ে হাইড হয়ে যাচ্ছে। 3 দিচ্ছেন, বুলেট পয়েন্ট দিয়ে হাইড হয়ে যাচ্ছে। এই যে আপনি 1 দিচ্ছেন, 1-এর পরিবর্তে যে স্টার আসতেছে, এখানে 1 দিতেছেন, এখানে যে বুলেট পয়েন্ট আসতেছে, এই যে ডাটা এক ফরম্যাট থেকে যে অন্য ফরম্যাটে রূপান্তর হচ্ছে, এটাকেই মূলত স্যার বলা হয় ডাটার ফরম্যাট চেঞ্জ বা এনক্রিপশন, ঠিক আছে? ডাটার ফরম্যাট চেঞ্জ বা এনক্রিপশন বলে, ওকে? এই এনক্রিপশনের কারণে আমাদের ডাটাটা কি হয়, সিকিউরিটি পায়। যদি ডাটাটা সিকিউরিটি না পায় তাহলে হচ্ছে যে অনেক প্রবলেম হইতো, ঠিক আছে স্যার? তো বর্তমানে যেহেতু সবকিছুই স্যার ডাটাবেস ওরিয়েন্টেড, তো আমাদের ডাটা সিকিউরিটিটা এনশিওর করা খুবই ইম্পর্টেন্ট। তো এই যে ডাটা এনক্রিপশন নিয়ে কথাবার্তা বলতেছি, ডাটা এনক্রিপশন আমরা কিন্তু আমাদের রিয়েল লাইফে সব জায়গায় ইউজ করি। যেমন আমি আপনাদেরকে একটা ঘটনা শেয়ার করি, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো আমি ব্যাংকের একদিন কাউন্টারে দাঁড়াইছিলাম। তো ব্যাংকের কাউন্টারে দাঁড়ানোর পর মনে করেন এক ভদ্রলোক আসছে। আসার পর দেখি তার হাতে এক মানে 4-5টা মিষ্টির প্যাকেট। তো আমি তো খুব খুশি হয়ে গেছি যে মিষ্টির প্যাকেট নিয়ে আসছে, হয়তো ভালো কোনো নিউজ, হয়তো সবাইকে মিষ্টি টিষ্টি দিবে।
আমাকে বলতেছে একটু সাইডে চাপেন। ঠিক আছে, সাইডে চাপছি। এই যে এই উপকারটা করছে এটার জন্য তো অ্যাটলিস্ট একটা মিষ্টি দিবে। পরে বেটা দেখি যে মানে তার মিষ্টির প্যাকেট থেকে খুলে টাকা পাঠায়, মানে টাকাগুলো ক্যাশে জমা দিচ্ছে। তার মানে এখানে কি করতেছে, সে টাকার ফরম্যাট চেঞ্জ করে দিছে কার মাধ্যমে, মিষ্টির প্যাকেটের মাধ্যমে। তার কারণে বাইরে থেকে সবাই বুঝতে পারবে যে মিষ্টির প্যাকেটটার মধ্যে আসলে মিষ্টি আছে, কিন্তু মিষ্টির প্যাকেটের মধ্যে টাকাও থাকতে পারে, সেটা কেউ হয়তো চিন্তা করবে না। এই যে টাকাকে মিষ্টির প্যাকেট দ্বারা ফরম্যাট চেঞ্জ করে যে মানুষের মাথায় আইডিয়া দিয়ে দিল যে ভিতরে মিষ্টি আছে, এই জিনিসটা, এই মেথডটার নাম হচ্ছে কি স্যার, এনক্রিপশন। আমরা আমাদের রিয়েল লাইফে প্রতিদিন এনক্রিপশন অ্যাপ্লাই করি। যেমন পরীক্ষার খাতা মনে করেন ঝালমুড়ির ঠোঙ্গা বানায় নিয়ে চলে আসলাম বাসায়। তো বাসার মানুষ মনে করবে যে আপনি হয়তো ঝালমুড়ি খাইতেছেন, কিন্তু আপনি পরীক্ষার খাতাটাকে কি বলছেন, ঝালমুড়ির ঠোঙ্গা বানায় নিছেন। তার মানে পরীক্ষার খাতার ফরম্যাট চেঞ্জ হয়ে ঝালমুড়ির একটা ঠোঙ্গাতে পরিণত হয়েছে। তো দিস ইজ কল্ড ফরম্যাট চেঞ্জ অর এনক্রিপশন। তো কম্পিউটার সিস্টেমে এই এনক্রিপশন নিয়েই আমরা মূলত হচ্ছে হলো গিয়ে কথাবার্তা স্যার বলবো। ওকে স্যার। তো এখন এনক্রিপশন চারটা স্টেপে কমপ্লিট হয়, আর এই এনক্রিপশনটা ইনভেন্ট করে জুলিয়াস সিজার। ঠিক আছে, জুলিয়াস সিজার তিনি হচ্ছে হলো গিয়ে এনক্রিপশনটা ইনভেন্ট করেন, এই টেকনোলজিটা। তো ব্রাজিলের গোলকিপার জুলিয়াস সিজার না, তিনি হচ্ছেন কিং জুলিয়াস সিজারের কথা বলতেছি। তো তার এগেইনস্টে তার মানে অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে প্লটিং বা ষড়যন্ত্র করা স্টার্ট করতেছিল। ওকে। তো তার এগেনস্টে তার হচ্ছে হলো গিয়ে যে যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে, প্রশাসন আছে, তারা এগেনস্টে হচ্ছে হলো গিয়ে প্লটিং বা ষড়যন্ত্র করা স্টার্ট করছিল। তো তিনি হচ্ছে হলো গিয়ে কিছুতেই তার যে প্রশাসন আছে তাদেরকে বিশ্বাস করতেন না, তিনি তার ফ্রেন্ডকে বিশ্বাস করতেন। তো তিনি তার ফ্রেন্ডকে হচ্ছে হলো গিয়ে মেসেজ পাঠাবেন, লিখবেন হেল্প। হেল্প নামক একটা মেসেজ তিনি হচ্ছেন তার ফ্রেন্ডকে পাঠাবেন। এই যে তিনি তার ফ্রেন্ডকে হেল্প নামক যে মেসেজটা উনি পাঠাচ্ছেন, এই হেল্প নামক মেসেজটা যদি তার সোলজাররা দেখে ফেলে বা যাদের কাছে এই মেসেজটা প্রেরণ করবে তারা যদি জেনে যায়, তাহলে কিংকে হচ্ছে এমনি কি করবে, মেরে ফেলবে বা হচ্ছে হলো গিয়ে জেলে নিয়ে যাবে। তো সেটার জন্য তিনি এই হেল্পটাকে একটু চেঞ্জ করে বললেন। তিনি হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারকে 3 ঘর পরের ক্যারেক্টার দ্বারা রিপ্লেস করে দিয়েছেন। যেমন এইচ, আই, জে, কে। এইচ কে রিপ্লেস করে দিয়েছেন কে দিয়ে, ই কে রিপ্লেস করে দিয়েছেন ই, এফ, জি, এইচ দ্বারা, এল কে রিপ্লেস করে দিয়েছেন এল, এম, এন, তারপর কি আসবে ও, আর পি কে রিপ্লেস করে দিয়েছেন পি, কিউ, আর, এস। অর্থাৎ 3 ঘর পরের ক্যারেক্টার দ্বারা তিনি প্রত্যেকটা লেটারকে কি করে দিচ্ছেন, রিপ্লেস করে দিচ্ছেন। এটাকে মূলত স্যার বলা হয় সিজার কোড। এটা বিখ্যাত সিজার কোডের একটা এক্সাম্পল। সিজার কোডে প্রত্যেকটা পজিশনের ক্যারেক্টারকে তার 3 ঘর পরের ক্যারেক্টার দ্বারা রিপ্লেস করে দেওয়া হয়। যেমন আমরা এইচ এর কথা যদি বলি, এইচ, আই, জে, এই 3 ঘর পরের ক্যারেক্টার কি, কে। তো এই জায়গায় কি চলে আসলো, কে। ই থেকে যদি আমরা স্টার্ট করি, ই, এফ, জি, 3 ঘর পরের ক্যারেক্টার কি, এইচ। তারপর আমরা যদি এল থেকে স্টার্ট করি, এল, এম, এন, তারপরের ক্যারেক্টার কি, ও। তারপরে হচ্ছে পি, কিউ, আর, পরের ক্যারেক্টার কি, এস। তো এইভাবে 3 ঘর পরের ক্যারেক্টার দ্বারা সেটাকে তিনি কি করে দিচ্ছেন, রিপ্লেস করে দিচ্ছেন। যার কারণে সোলজার যখন এই মেসেজটা পাইছে তখন সেটার কোনো ধরনের কি করতে পারে নাই, আইডিয়া পায় নাই। ওকে। তো এটা তার হচ্ছে একটা প্রসেস ছিল যেটা পরবর্তীতে হচ্ছে ক্রিপ্টোলজি লাইক হচ্ছে এনক্রিপশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সেখান থেকেই মূলত হচ্ছে এনক্রিপশনের হচ্ছে উৎপত্তি লাভ হয়। ওকে স্যার। তো আমি এবার একটু আপনাদেরকে বুঝায় বলি, এনক্রিপশনের 4টা স্টেপ আছে। এনক্রিপশনের স্টেপ হচ্ছে 4টা। ফার্স্ট ওয়ান হচ্ছে হলো গিয়ে প্লেইন টেক্সট। ফার্স্ট ওয়ান হচ্ছে প্লেইন টেক্সট। তারপর এটা হচ্ছে সাইফার টেক্সট। সাইফার টেক্সট। তারপর হচ্ছে এনক্রিপশন অ্যালগোরিদম। আর লাস্টে হচ্ছে হলো গিয়ে আমাদের কি। তো আশা রাখি আমরা কোনো কিছু বুঝি নাই। তো ফার্স্টে আমরা এখানে দিলাম এইচ ই এল পি, হেল্প। এই যে এইচ ই এল পি দিলাম, হেল্প, এটা সবাই রিড করতে পারতেছে। তার মানে এনক্রিপশনে যে ডাটাকে সবাই রিড করতে পারে তাকেই মূলত স্যার বলা হয় প্লেইন টেক্সট।
এনক্রিপশনের ডাটাকে সবাই যে রিড করতে পারে তাকেই মূলত স্যার বলা হয় প্লেন টেক্সট। অর্থাৎ যেই ডাটাকে একজন ইউজার রিড করতে পারবে এবং সেটার থেকে আইডিয়া নিতে পারবে যে ইউজার আসলে কি বলতে চাচ্ছে, সেটাকে মূলত স্যার কি বলা হবে, প্লেন টেক্সট বলা হবে। ওকে স্যার, আমি আবার বলতেছি যে এনক্রিপশনের যে ডাটাগুলোকে ইউজার রিড করতে পারবে এবং তার থেকে ধারণা নিতে পারবে তাকেই মূলত স্যার আমরা বলবো কি, প্লেন টেক্সট বলবো। ওকে, এখন জুলিয়াস সিজার সাহেব কি করলেন? জুলিয়াস সিজার সাহেব এই এইচ কে রিপ্লেস করে দিয়ে দিল কে, ই কে রিপ্লেস করে দিল এইচ, এল কে রিপ্লেস করে দিল ও, আর পি কে রিপ্লেস করে দিল এস। তার মানে এই ডাটাটা রিড করতে পারলেও এটা কি মিনিং প্রকাশ করতেছে কোনো আইডিয়া কেউ কিন্তু পাচ্ছে না। এটাকে মূলত স্যার বলা হবে সাইফার টেক্সট। অর্থাৎ যেই ডাটাকে রিড করা যায় কিন্তু সেটার ব্যাপারে কোনো ধারণা পাওয়া যায় না, সেটাকে মূলত স্যার বলা হয় সাইফার টেক্সট। যেমন আপনি পাসওয়ার্ড দেওয়ার জন্য 1 2 3 দিলেন, এটা যদি কেউ দেখে সে বুঝতে পারবে আপনি পাসওয়ার্ড 1 2 3 দিয়েছেন। এটাকে আমরা কি হিসেবে কনসিডার করব, প্লেন টেক্সট হিসেবে কনসিডার করব। কিন্তু ডাটাগুলো যখন চেঞ্জ হয়ে স্টার হয়ে যাবে, ডাটাগুলো চেঞ্জ হয়ে যখন স্টার হয়ে যাবে তখন সেটাকে মূলত আমরা কি বলবো, সাইফার টেক্সট বলবো। কারণ এই ডাটাগুলোকে আমরা রিড করতে পারতেছি কিন্তু সেটার থেকে কোনো আইডিয়া পাইতেছি না, এটাকে মূলত স্যার বলা হবে সাইফার টেক্সট। ওকে, এখন এনক্রিপশন অ্যালগোরিদমটা কি? এনক্রিপশন অ্যালগোরিদমটা হচ্ছে এই যে হেল্প থেকে যে এইটা আসলো সেটা কেমনে হইলো, অর্থাৎ এইচ এর 3 ঘর পরের ক্যারেক্টার দ্বারা কে কে রিপ্লেস করছি, ই এর 3 ঘর পরের ক্যারেক্টার দ্বারা এইচ কে রিপ্লেস করছি, এল এর 3 ঘর পরের ক্যারেক্টার দ্বারা ও কে রিপ্লেস করছি, পি এর 3 ঘর পরের ক্যারেক্টার দ্বারা এস কে আমরা রিপ্লেস করছি। তার মানে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে 3 ঘর পরের ক্যারেক্টার দ্বারা কি করছি, রিপ্লেস করছি। এই যে এটা হচ্ছে আমার প্লেন টেক্সট আর এটা হচ্ছে কি আমার সাইফার টেক্সট। এই প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে রূপান্তর করার প্রসেসটাকে মূলত বলা হবে এনক্রিপশন অ্যালগোরিদম। তাহলে আমি যদি এটাকে এখানে বলি, সুন্দরভাবে বলি, যে যেই ডাটাকে ইউজার রিড করতে পারে, যেই ডাটা রিড করা যায় এবং আইডিয়া গ্যাদার করা যায় বা আইডিয়া পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের প্লেন টেক্সট। ওকে স্যার, আর যেই ডাটা রিড করা যায় কিন্তু আইডিয়া তাকে সাইফার টেক্সট বলে। ওকে, তাকে সাইফার টেক্সট বলে। এখন এই প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে কেমনে হয়েছে, প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে কনভার্ট হওয়ার প্রসেসকে কনভার্ট হওয়ার প্রসেস প্রসেস বা মেকানিজমকে অর মেকানিজমকে মেকানিজমকে বলা হবে এনক্রিপশন অ্যালগোরিদম। বলা হবে স্যার এনক্রিপশন অ্যালগোরিদম বলা হবে। ঠিক আছে স্যার, কনভার্ট হওয়ার প্রসেসকে আর মেকানিজমকে বলা হবে এনক্রিপশন অ্যালগোরিদম। এই যে প্রত্যেকটা ক্যারেক্টার যে তার 3 ঘর পরের ক্যারেক্টার দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে, এই মেকানিজমটাকেই মূলত বলা হবে এনক্রিপশন অ্যালগোরিদম। ঠিক আছে, এখন আমাদের এই তিনটার ব্যাপারে আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন আমাদের জানতে হবে কি কাকে বলে। তো এখন স্যার এনক্রিপশন অ্যালগোরিদম তো আমি বললাম যে 3 ঘর পরের ক্যারেক্টারটা দ্বারা রিপ্লেস করে দেওয়াকে, অর্থাৎ একটা ক্যারেক্টার কিভাবে রিপ্লেস হবে, এই কিভাবে জিনিসটাকে মূলত বলা হবে এনক্রিপশন অ্যালগোরিদম। আর এই কিভাবেটা যাকে জানানো হবে তাকে মূলত বলা হবে কি,
অর্থাৎ এই এনক্রিপশন অ্যালগোরিদমের প্রসেসটা আমি যাকে জানাবো, যাকে প্রোভাইড করব, অর্থাৎ যে জানবে যে এটার মিনিংটা কি, সেই হলো গিয়ে আমার কি, এই প্রসেসটাকেই মূলত আমি যাকে ট্রান্সমিশন করব সেটাকেই মূলত স্যার কি বলা হবে, কি বলা হবে। ওকে, যেমন জুলিয়াস সিজারের ফ্রেন্ড, তিনি জানতো যে এখানে কে কি মিন করতেছে, এইচ কি মিন করতেছে, ও কি মিন করতেছে, এস কি মিন করতেছে, তিনি এটা কিন্তু জানতো। এই যে জুলিয়াস সিজার তার ফ্রেন্ডকে আগের থেকে জানায় রাখছে যে আমি তোমাকে যা পাঠাবো তা 3 ঘর পরের ক্যারেক্টার দ্বারা রিপ্লেস করে দিব, তুমি ওই 3 ঘর পরের ক্যারেক্টারকে বাদ দিয়ে ব্যাক রিভার্স যদি করো তাহলে তুমি পাবা। অর্থাৎ তাকে বলে দিছে যে আমি তোমাকে যেটা দিচ্ছি, তার থেকে 3 ঘর পিছনে যদি তুমি যাও, তারপরে যে ক্যারেক্টারটা পাবা সেটাই হচ্ছে অ্যাকচুয়াল ক্যারেক্টার। তো তিনি কি করতেন, তার ফ্রেন্ড কি করতো, যেটা দেওয়া আছে সেটা থেকে 3 ঘর পিছনে যাইতো। অর্থাৎ কে, জে, আই, এই যে 3 ঘর ক্যারেক্টার পিছনে যাওয়ার এই যে টেকনিকটা, এটাকে মূলত স্যার কি বলা হবে, কি। অর্থাৎ এটা কি মিনিং করতেছে, এটাকে মূলত স্যার বলা হবে কি। ওকে, এটাকে বলা হবে কি। আর এই কি এর মাধ্যমে ডাটাটা কি হয়, ডিক্রিপ্ট হয়। ঠিক আছে, এই কি এর মাধ্যমে ডাটাটা আমার কি হবে, ডিক্রিপ্ট হয়। এই ডিক্রিপ্টের আরেকটা নাম হচ্ছে ডিক্রিপশন। অর্থাৎ ডাটাকে এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে নেওয়া হচ্ছে এনক্রিপশন, আর ওই আগের ফরম্যাটে ফিরায় আনাকে কি বলা হবে, ডিক্রিপশন। ঠিক আছে, যেমন 1কে চেঞ্জ করে আমি কি বানাইছি, স্টার, আবার স্টারকে চেঞ্জ করে আমি যখন 1 বানাবো সেটাকে মূলত বলা হবে কি বা ডিক্রিপ্ট বা ডিক্রিপশন। ওকে স্যার, তো কি মূলত হচ্ছে যে এই কি এর মাধ্যমেই আমরা কি করব, ডিক্রিপশন করব। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি, যে এনক্রিপশন অ্যালগোরিদমের অ্যাক্সেস বা এনক্রিপশন অ্যালগোরিদম এর প্রসেস যেই সিস্টেমকে প্রোভাইড করা হয় সেটাকে কি বলে। অর্থাৎ এনক্রিপশন অ্যালগোরিদমের প্রসেসটা যে সিস্টেমকে আমরা প্রোভাইড করব সেটাকে মূলত স্যার কি বলা হবে। ওকে, এনক্রিপশনের অ্যালগোরিদমের প্রসেসটা আমরা যে সিস্টেমকে প্রোভাইড করব তাকে কি বলা হবে। আর এই কি এর মাধ্যমে আমাদের এনক্রিপ্টেড ডাটা কি হয়, ডিক্রিপ্ট হয়। মনে রাখবেন, এই কি এর মাধ্যমে আমাদের এনক্রিপ্টেড ডাটা ডিক্রিপ্ট হয়। ঠিক আছে, এনক্রিপ্টেড ডাটা ডিক্রিপ্ট হয়। ওকে, এই কি যদি আমি না জানাই, অর্থাৎ এই এনক্রিপশন অ্যালগোরিদমের প্রসেসটা আমি যদি কোনো সিস্টেমকে না জানাই, ওই সিস্টেমে ডাটাটা আজীবন এনক্রিপ্টেড অবস্থায় থেকে যাবে, ওইটার থেকে আপনি কোনো ইনফরমেশন আর কি করতে পারবেন না, জানতে পারবেন না। অর্থাৎ KHOS এটা কি প্রকাশ করতেছে, অর্থাৎ এটার এনক্রিপশন করার মেথডটা, এখানে যে হেল্প থেকে যে KHOS হয়েছে, এটার প্রসেসটা হচ্ছে আমাদের এনক্রিপশন অ্যালগোরিদম। এই এনক্রিপশন অ্যালগোরিদমটা জুলিয়াস সিজার যদি তার ফ্রেন্ডকে না বলতো প্রসেসটা, জুলিয়াস সিজারের ফ্রেন্ড কখনো এটা কি মিনিং করতেছে সেটা কিন্তু বুঝতে পারতো না। আর এই প্রসেসটা যাওয়ার কারণে তিনি পরবর্তীতে এটার থেকে আবার কি ফিরে পাইছেন, এই ডাটাটা, আগের ডাটাটা ফিরে পাইছেন। এই যে আগের ডাটাটা ফিরে পাইছেন সেটাকে মূলত স্যার কার মাধ্যমে পাইছেন, এই এনক্রিপশন অ্যালগোরিদমটা জুলিয়াস সিজারের ফ্রেন্ডকে দেওয়ার কারণে তিনি এই ডাটাটা ফিরে পাইছেন। আর এই যে এনক্রিপশনের অ্যালগোরিদমের প্রসেসটা জুলিয়াস সিজারের ফ্রেন্ডকে প্রোভাইড করা হয়েছে, এইটাকেই, এই সিস্টেমটাকে মূলত বলা হবে কি। আর কি এর কারণে আমার এই এনক্রিপ্টেড ডাটাগুলো আমার কি হয়ে গেছে, ডিক্রিপ্টেড হয়ে গেছে। ঠিক আছে স্যার, তো স্যার আপনারা কি বুঝতে পারছেন? তো আজকের মতো স্যার এতটুকুই। আমরা মূলত ডাটাবেজের আর এনক্রিপশন ডিক্রিপশন আমরা শেষ করে ফেলছি। তো আমরা অলমোস্ট ডাটাবেজের লাস্টের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। তো এরপরে আমরা এসকিউএলটা স্টার্ট করব। তো নেক্সট ক্লাসে আমরা যেটা দেখব সেটা হলো গিয়ে যে আমরা ইন্ডেক্সিং সর্টিং এই বিষয়টাতে ধারণা লাভ করব।
আর সেকেন্ড হচ্ছে হলো গিয়ে 4GL ER ডায়াগ্রাম, এগুলো দেখব। তো নেক্সট ক্লাসে আমরা এই টপিকগুলো নিয়েই আলোচনা করব। তো একটু কমেন্ট সেকশনে ঝটপট আপনারা বলে দেন যে আপনারা এই টপিকটা বুঝতে পারছেন কিনা, আজকে ডাটা এনক্রিপশন করার প্রসেসটা ডিটেলসে ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন কিনা। ঠিক আছে স্যার? ওকে, কাউসার আহমেদ ফাহিম বিষয়টা বুঝতে পারছেন। থ্যাংক ইউ। তো আমাদের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের আমরা মোটামুটি এনক্রিপশনের প্রসেস এগুলো একটু দেখলাম। বিভিন্ন ধরনের কোড আছে, ফারুক মিয়া বুঝতে পারছেন, থ্যাংক ইউ। বিভিন্ন ধরনের কোড আছে, সিজার কোড আছে, তারপর ক্রিপ্টোলজি আছে, এনক্রিপশন মেথড আছে। তো এগুলো স্যার একটু দেখবেন, এগুলো অবজেক্টিভে আসে। তার আমার ওয়েব ক্যামটা নষ্ট, তাই আজকে আমার ছবি নাই। ঠিক আছে, আমার ওয়েব ক্যামটা নষ্ট হয়ে গেছে, যার কারণে হচ্ছে যে আমি দেখাতে পাচ্ছি না। এটা আমি ফিক্স করে ফেলবো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে। আর এখন তো আসলে সবকিছুরই ক্রাইসিস, এটা বুঝতেই পারতেছেন যে টেকনোলজিক্যাল জিনিসপত্র জোগাড় করাটা খুবই সমস্যা। ঠিক আছে স্যার, তো থ্যাংক ইউ আজকের মতো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার, আল্লাহ হাফেজ।